হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গতকালের ব্লগে তো আমি বলেইছিলাম যে আমরা দেউলটি যাচ্ছি, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমরা তো এত দূর অবধি দেখেইছিলে। তারপর এই যে আমরা আমাদের বাড়ির কাছে স্টেশন রামরাজাতলা স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে দেউলটি যাব। আর আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছিল টিকিট কাটতে, আর আমি, আমার শ্বশুর শাশুড়ি মা, আমরা রায়কে নিয়ে এই যে যাচ্ছি। আর ওদিক থেকে তাজনগর স্টেশন থেকে আমার মা, বাবা, বোন আর আমার ভাইপো আসবে। আমরা এই কজন মিলেই যাব। আর আমরা একটু ওই জন্য লেট করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। দেখো স্টেশনের ঘড়িতে বাজছে 11টা মতো, কারণ আমরা তো শুধু ওখানটাতেই ঘুরবো, বাড়ি ঘুরবো, নদীর ধারে ঘুরবো আর মেলায় ঘুরবো। ওই জন্য আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, আর একটু বেলা করেই বেরিয়েছিলাম। আর এটা ছিল 26শে জানুয়ারি রবিবারের ব্লগ। আর 26শে জানুয়ারি তো ছুটির দিন, তাই জন্য ভাবলাম যদি ট্রেনে বাসে ভিড় হয়, সেই জন্যই আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম। আর সত্যি দেখছি স্টেশনে এসে সেরকম ভিড় নেই, ফাঁকাই আছে। তো আমরা এবার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর ট্রেনটা আসতেও অনেকটা লেট করছিল, যেহেতু রবিবার অনেক ট্রেন ক্যান্সেল থাকে, ওই জন্য একটু টাইম লাগছিল আর কি। তো ততক্ষণ আমরা এই যে এখানে স্টেশনে রয়েছি। আর রাই এখানে দুষ্টুমি করছিল, একদমই ও কোলে থাকতে চাইছিল না, শুধু নেমে নেমে হাঁটবে। তাই জন্য দেখুন ওকে একটুখানি নামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু স্টেশনে কি ওকে একা ছাড়া যায়? ওই জন্য ওর বাবা এই যে ওর সাথে সাথে ঘুরছে। তো তারপর স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা ওই 11:45 নাগাদ একখানা ট্রেন পেলাম। আর মায়েরা তো দাসনগর থেকে উঠেই পড়েছিল, তো আমরা একই কামরায় লাকিলি উঠে পড়েছিলাম। আর উঠে এই যে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনটায় সেরকম ভিড় ছিল না, খুবই কম ভিড় ছিল। কিন্তু আমরা সিট পাইনি, ওই মা সিট পেয়ে গিয়েছিল আর রায়কে কোলে নিয়ে এই যে বসে আছে। আর আমার দাদার ছেলে ওর সাথে খেলা করছিল একটু। রামরাজাতলা স্টেশন থেকে দেউলটি যেতে মোটামুটি ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে। তো আমরা 1 ঘন্টা 15 মিনিট মতো জার্নি করে তারপর এই যে দেউলটি স্টেশনে নেমে পড়েছিলাম। তারপর আমরা স্টেশনে দাঁড়িয়েই কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, এই যে দেখুন। আর রায় তো ট্রেনে উঠে একটু ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য দেখুন ও সব ফটোতেই একটুখানি ঝিমিয়ে আছে। আর ঝিমিয়েছিল বলে ওকে সেই সুযোগে সানগ্লাসটা পরিয়ে দিয়েছিলাম, আর না হলে তো ও এমনি সানগ্লাস পরতে চাইতো না, খুলে ফেলে দিত। তো সানগ্লাস পরে ওর ছবিগুলো বেশ ভালোই উঠে গিয়েছিল। তারপর এই যে আমরা ওভারব্রিজ ধরে বাঁদিকে চলে এলাম। এবার বাঁদিকে এই রাস্তার দিকে গেলেই আমরা টোটো পেয়ে যাব, কিন্তু টোটোটা একটু হেঁটে যেতে হতো, এই সরু রাস্তাটায় টোটোটা ঢুকতো না। আর ওই যে ওইখানে দূরে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা টপকে ওদিকটায় গেলে ওখানে টোটো আছে, তো আমরা ওখান থেকেই টোটো ধরবো। আর এই যে দেখুন পিছনে রাই এখনো ঝিমোচ্ছে। আর এই যে এখানে দেখছেন এই গেটটা, এই গেটের সামনেই এই টোটোগুলো যে দাঁড় করানো আছে, এটাই টোটো স্ট্যান্ড। তো আমরা এখান থেকেই টোটো ধরলাম। আর এই যে গেটটা করা আছে, এটা কিন্তু ওই মেলার গেট করা আছে, তো মানে যাতে মেলার জন্য সবাই এইদিকে আসে, সেই জন্য এরকম গেট দিয়ে সিম্বল দিয়ে দিয়েছে। আমি আর আমার হাজব্যান্ড এর আগেও একবার এসেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর আমার বাপিও একবার এসেছিল, কিন্তু বাকিরা আর কেউই আসেনি, সবাই প্রথমবার। আর আমার বাপির তো এখানে এসে এত ভালো লেগেছিল, ওই জন্যই ছুটির দিন ছিল বলে আমরা সবাই মিলে আবার এখানেই এলাম। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, আপনারা ব্লগটা দেখতে থাকুন, তো দেখলেই বুঝতে পারবেন। তারপরে এই যে আমরা ওনার বাড়ির সামনে চলে এসেছি। এটা হচ্ছে সামনের গেট, কিন্তু সামনের গেটটা কোনো কারণে বন্ধ ছিল, ওই জন্য আমরা পিছনের গেট দিয়ে ওনার বাড়ি ঢুকবো। আর এই যে এদিকের গেটটা হচ্ছে পিছনের গেট, তো আমরা এখান দিয়েই ঢুকলাম। আর এখানে চারিদিকে নানান রকম জিনিস বিক্রি হচ্ছিল, যাতে যারা পর্যটক আসবেন তারা যাতে কিনতে পারেন, সেই জন্য। আর দেখুন ওনার বাড়িটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু ওনার বাড়ি ঘোরার আগে প্রথমে আমি রাইকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম, যেহেতু রাই বাড়ি থেকে সকালবেলা খেয়ে এসেছিলো আর অনেকক্ষণ কিছু খায়নি, ওই জন্য ওকে আমি এই বাড়িরই একটা ধারে বসিয়ে একটু খাইয়ে দিয়েছিলাম। আর এই যে খাইয়ে ডাইয়ে দিয়ে ওকে একটুখানি বসিয়ে রেখেছি। আর তারপর আমরা এবার যাব বাড়িটা দেখতে, আর আপনাদের সাথেও শেয়ার করব সব কিছু। ওনার বাড়িটা দোতলা, আর এত পর্যটক আসেন বলে বাড়িটা কিন্তু সবসময় মেনটেনেন্সে থাকে, তো কোথাও কোনো নোংরা দেখতে পাবেন না, চারিদিকটাই খুব সুন্দর। নিচে 3টে ঘর আছে, এই যে এই একখানা ঘর, আর পাশেই এই আর একখানা ঘর, আর তার পাশে আর একটা ঘর ছিল, সেই ঘরটা বন্ধ ছিল, তো সেই জন্য সেই ঘরটার ছবিটা ক্যাপচার করতে পারিনি, যদিও জানালা দিয়ে সব দেখা যাচ্ছিল। আর এই যে এখানে একটা ফলক করে সব কিছু ডিটেলসে লেখা ছিল। আর 3 নম্বর ঘরে ওই যে ওখানে ঠাকুরের মূর্তি রাখা ছিল, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা একটু নিরিবিলি ফাঁকা, কিন্তু খুব ভালো লাগবে, মানে বসে থাকলেও খুব ভালো লাগবে। আর এই যে এই ঘরগুলো আছে, এই ঘরগুলো কিছুই ছিল না, ঘরগুলো ফাঁকাই ছিল।
আর এই বাড়িটাতে উনি ওনার দ্বিতীয় স্ত্রীর সাথে বসবাস করতেন। উনি ওনার জীবনের শেষ সময়টা এই বাড়িতে এসে কাটিয়েছিলেন। আর এরপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম ওপরে সবকিছু দেখার জন্য। 26শে জানুয়ারি ছুটির দিন ছিল বলে বাড়িটাই কিন্তু খুব ভিড়ও হয়েছিল। আর এই যে দেখুন, এটা ওপরের বারান্দা। ওপরের বারান্দাটা এত খোলামেলা, গোটা গোল হয়ে ঘোরা যায়। আর এটা হচ্ছে সামনের দিকের বারান্দা। সামনের দিকের বারান্দা থেকে নিচে সবকিছু খুব ভালো করে দেখা যায়। আর ওপরেও 2টো না 3টে ঘর ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো ওপরের ঘরেও কিন্তু অনেক জিনিসপত্র ছিল। আর সব ঘরগুলো যদিও বন্ধ ছিল, জানালা দিয়ে সবকিছু দেখা যাচ্ছিল। আর এখানে কয়েকটা পাখি ছিল, বদ্রি পাখি। আর দেখুন, গোটা বারান্দাটা গোল হয়ে ঘোরা গেলেও এখানটা একটুখানি পার্টিশন করে দিয়েছিল। যদি ওই পার্টিশনটা না দেওয়া থাকতো তাহলে হয়তো গোটা বারান্দাটা ঘোরা যেত। আর এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা। আর এখানটা একটুখানি ফাঁকা ছিল, ওই জন্য রাইকে একটু নামিয়ে দিয়েছিলাম। আর এই যে রাই একটু এখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আর এখানে দেখুন এই পাখিগুলো কত সুন্দর, এগুলো মনে হচ্ছে বদ্রি পাখি। রাইকে তাই দেখাচ্ছিলাম যে পাখিগুলো কত সুন্দর। আর তারপর এই যে আমরা নিচে চলে যাচ্ছি। এরপর আমরা একটু বাড়ির চারপাশটা আবার ঘুরবো। প্রথমেই এদিকটায় এলাম, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্ট্যাচু করা আছে। তো এখানে সবাই ফুল দিয়েছিলেন। আর চারপাশটাই বাগানের মতো করা আছে। তো আমরা সবকিছু ঘুরে টুরে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের আবার একটু নদীর ধারে যাওয়ার ছিল আর বেলা হয়ে যাচ্ছিল ওই জন্য। আর আমরা এখানেও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওনার বাড়ির কাছেই রূপনারায়ণ নদী, তো আমরা এবার সেই নদীর ধারেই যাব। আর চারপাশটা এত সুন্দর, এত শান্ত নিরিবিলি যে মানে দুদণ্ড বসলেও মনটা ভালো হয়ে যায়। তো তারপরে দেখুন এই বাড়ির সামনে এরকম হ্যান্ডমেড কিছু জিনিস, তারপর খাবারের স্টল, নানান রকম জিনিস বিক্রি হচ্ছিল। আমরা এখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর নদীর ধারে যাচ্ছিলাম। আর এদিকের রাস্তাটা দিয়ে নদীর ধারে যাওয়া যায়। তো যাবার সময় এখানে আবার দেখলাম যে একটা বেদি মতো করা আছে। আর ওখানে ওনাদের মন্দির মতো করা আছে, যেটা ওনার বাড়ি থেকেও দেখা যায়। আর তারপর এদিকের রাস্তাটা ধরে আমরা নদীর ধারে যাচ্ছিলাম। আর দেখুন চারিদিকে কত সুন্দর সুন্দর সব জিনিস। আর ওনার বাড়ি থেকে নদীটা একদমই একটুখানি হেঁটে 2 মিনিটের রাস্তা। তো এই যে এই বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলেই নদীর ধার পড়বে। আর চারিদিকেই ওই যে শরৎ মেলাটা হচ্ছে তার পোস্টার লাগানো আছে। ওই মেলাটা এই সময় হয় 22শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি অবধি। আর এই যে আমরা নদীর ধারে যাচ্ছি, তো এখানেও অনেক মানুষই কিন্তু এসেছেন ফিস্ট করতে। এই শীতকালের সময়ে চারিদিকেই তো মানুষ যায় ফিস্ট করতে, তো এখানেও এসেছিলেন অনেকেই। আর এই নদীর ধারেও প্রচুর খাবারের স্টল ছিল। তো সারাদিনের জন্য মানুষ আসলেও খাওয়া দাওয়া নিয়েও কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এরপর এই যে আমরা নদীর ধার দিয়ে যাচ্ছিলাম কোথাও একটা বসবো বলে, কারণ আমাদেরও খিদে পেয়ে গিয়েছিল। আর এই যে যেতে যেতে নদীটা দেখাচ্ছিলাম, নদীটা এত সুন্দর যে নদীর ধারে বসলেই সারাদিনটা আর নিমেষে কেটে যাবে। আর তারপর নদীর ধার দিয়ে অনেকক্ষণ যাবার পরে ডান দিকে একটা মাঠ মতো দেখতে পেলাম। তো সেই মাঠে অনেকেই এসেছিলেন পিকনিক করতে। আর আমরা সেই মাঠেরই একটা ফাঁকা জায়গায় ছায়া দেখে সেখানে চাদর বিছিয়ে এই যে এখানে মুড়ি মাখা হচ্ছিল, ঝালমুড়ি মতো করা হচ্ছিল। তো সেই ঝালমুড়ি খাবো বলেই সবাই মিলে বসে পড়েছিলাম। আর তখন কিন্তু 3টে মতো প্রায় বেজে গিয়েছিল, ওই জন্য আমাদের সবার খুব খিদেও পেয়ে গিয়েছিল। আর এই যে দেখুন 2 মা মিলে একজন কাটছে আর একজন মুড়ি মাখছে, আর আমরা সবাই বসে আছি, আর রাইও বসে আছে। আর এই যে এখান থেকে দেখুন চারপাশটা নদীটা কত সুন্দর দেখতে লাগছে। যারা এই নদীর ধারে পিকনিক করতে আসে তাদেরকে এই মাঠগুলো বুক করে পিকনিক করতে হয়। আর এখানেই রান্না বান্নাও করতে পারবে। আর আমরা তো এমনি গিয়ে বসেছিলাম, ওই জন্য আমাদেরকে কোনো টাকা দিতে হয়নি। কিন্তু যারা পিকনিক করতে আসবে তাদেরকে কিছু টাকা দিয়ে এই মাঠের একটা সাইড বুক করতে হয়। আর এমনিতেও এই মাঠটা চারপাশেই লেখা ছিল যে পিকনিক স্পট বুক করুন। আমরা তো প্রথমে ওই জন্য ভেবেছিলাম যে আমাদেরকেও মনে হয় কিছু টাকা দিয়ে বসতে হবে, কিন্তু আশেপাশের লোকজন যারা ছিল তারা বললো যে না, এমনি বসলে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। তো তারপর আমরা এমনি ওখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম। আর সবাই মিলে এরকম এক জায়গায় বসে খাওয়া দাওয়া করার কিন্তু মজাই আলাদা। বিশেষ করে আবার এরকমভাবে ঝালমুড়ি মাখা হলে তো কথাই নেই। তো তারপর আমরা এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম, আর ওইদিকে রাই ওর দাদার সাথে মাঠে ঘোরাঘুরি করছিল। আর এখন তো একটু ঠান্ডাটা কমে গেছে, ওই জন্য মাঠে অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের সবারই খুব গরম হচ্ছিল। কিন্তু যেহেতু পাশে নদীটা ছিল ওই জন্য একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর তারপর এই যে আমরা খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি।
আর ওই দিকটায় দেখুন অনেকজন মিলে এসেছিল পিকনিক করতে, তো ওনারা ওখানে গান বাজিয়ে নাচানাচি করছিলেন, খাওয়া দাওয়া করছিলেন। তো তারপর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখানে এই বাঁদিকে নানান রকম জিনিস চাষ হচ্ছিল, নানান রকম কপি, তো ওনারা ওগুলো বিক্রিও করছিলেন, আমরা যদিও কিনিনি। তো তারপর আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিলাম, আর নিয়ে এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মেলা। তো যাওয়ার সময় আমরা এখান থেকে সবাই একটা করে পান কিনে খেলাম, আর এখানের পানগুলো খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া করেছি, আর পান না খেলে তো হয় না, ওই জন্য একটা পান খেলাম। আর তারপর এবার আমরা এই যে মেলার দিকে যাচ্ছি। আর যেহেতু আমার বাপি আগে একবার এসেছিল, বললাম বাপি এইরকম সময়ই এসেছিল আগের বছরে, ওই জন্য বাপি জানতো মেলাটা কোন দিকে হচ্ছে। আর মেলাটা এই সময় প্রত্যেক বছরই হয়, তো ওই জন্য নদীর থেকে ডান দিকে তো ওনার বাড়ি ছিল, আর বাঁ দিক দিয়ে আমরা যাচ্ছি একটু পাড়ার মধ্যে দিয়ে মেলার দিকে। আর যেতে যেতে এখানে একটা শিব ঠাকুরের মন্দির পড়লো, তো সেই মন্দিরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এই যে পাড়ার ভিতর দিয়ে মেলার দিকে যাচ্ছি। আমরা যেহেতু আগে ওনার বাড়ি এসেছি, ওই জন্য ওনার বাড়ি থেকে মেলা যেতে গেলে এরকম পাড়ার ভিতর দিয়ে যেতে হবে, আর না হলে মেলার কিন্তু সামনের গেটও আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। সেই সামনের গেট দিয়েও মেলায় আসা যায়। আর এটা একটা স্কুলের মাঠ ছিল, আর মাঠটা বিশাল বড় ছিল, তো সেই মাঠেই মেলা বসেছিল। আর দূর থেকেই তো দেখতে পাচ্ছেন মেলাটা কত বড় হয়েছিল। আমরা প্রথমে গিয়ে চারিদিকটা একটু ঘুরে নিয়েছিলাম মেলার চারিদিকে, আর এইদিকে ডান দিকে একটা স্টেজ মতো করা হয়েছিল, ওখানে প্রত্যেকদিন নানান রকম সেলিব্রিটিরা আসেন। আর দূরে যে প্যান্ডেলের মতো দেখতে পাচ্ছেন, এবার আমরা ওর ভেতরে যাব। ওর ভেতরে ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নানান রকম গল্প আছে, সেই গল্পগুলোকেই মাটির মূর্তির আকারে করা হয়েছিল। এই যে দেখুন আমি একটু স্পিডে দেখাচ্ছি যাতে আপনাদের সবগুলোই দেখতে সুবিধা হয়। ওনার যে নানান রকম গল্প আছে, সেই গল্পগুলোকে এইরকমভাবে স্ট্যাচু করে করে ওনারা বানিয়েছিলেন ওনাকে সম্মান জানানোর জন্য। আর যেহেতু এটা শরৎ মেলা ছিল, তো ওনাকে সম্মান দেওয়ার জন্যই এরকম করা হয়েছিল। আর আমরাও এটা এখানে ফার্স্ট টাইম দেখলাম, আর দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। আর আমি আর আমার হাজব্যান্ড তো এর আগেও একবার এসেছিলাম বললাম, কিন্তু আমরা এইরকম সময় আসিনি, আমরা দুর্গাপুজোর সময় এসেছিলাম বন্ধুরা মিলে, এমনি ঘুরে গিয়েছিলাম, তো আমরা এরকম দেখিনি। আর আমার বাপি যেহেতু দেখে গিয়েছিল ওই জন্য জানতো, আর ওই জন্য আর আমাদেরও দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। আর সারাদিনের জন্য এরকমভাবে এখানে ঘুরতে আসাই যায়, সত্যিই খুব ভালো লাগবে আর মনটাও ভালো হয়ে যাবে। আর এই যে এরপর আমরা শেষের দিকে চলে এসেছি। এখানে একটা জায়গায় ছিল নানান রকম ছবি আঁকা, আর একটা জায়গায় ছিল এরকম গ্লাস আর্ট গ্যালারি। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমরা আর মেলাটা ঘুরিনি, যেহেতু রাই ঘুমিয়ে পড়েছিল, ওকে নিয়ে ওরকমভাবে ঘোরাটাও অসুবিধা হচ্ছিল। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় মেলাতে এই একখানাই ছবি তুলেছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন এটা হচ্ছে মেলার সামনের দিকের গেট। মেন রোডের ওপরেই মেলাটা হচ্ছিল, কিন্তু আমরা যেহেতু পিছন দিক দিয়ে এসেছি ওই জন্য আমরা পাড়ার ভিতর দিয়ে এসেছি। আর সামনেটা একটু জ্যামও হয়ে গিয়েছিল, আমরা যাই হোক জ্যাম ট্যাম কাটিয়ে এই যে টোটোয় উঠে পড়েছি। এবার আমরা স্টেশনে যাব, আর স্টেশনে ট্রেনে যদি ভিড় হয় সেই জন্যই আমরা তাড়াতাড়ি আরও এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর যাবার সময় যেরকম গেলাম আসবার সময়ও সেরকমই, ওই দিকের ব্রিজটা টপকে এদিকে চলে এলাম। এবার এদিক দিয়ে একটুখানি হাঁটলেই স্টেশন, কিন্তু আমরা যেতে একটুখানি লেট করে ফেলেছিলাম, ওই জন্য আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই মানে আমরা স্টেশনে ঢুকছি আর একটা ট্রেন বেরিয়ে গেল। আর এই যে দেখুন ঘড়িতে বাজছে এখন 6:06 মতো, আর আমরা এখানে অপেক্ষা করছি পরের ট্রেনের জন্য। আর রাইয়েরও ঘুমটা ভেঙে গিয়েছিল, ও আমাকে কত আদর করলো দেখলেন তো। তো তারপর এখানে অপেক্ষা করার পরে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে 6:58 নাগাদ আমরা একটা লোকাল ট্রেন পেলাম। আমরা তো ভেবেছিলাম ট্রেনটায় খুব ভিড় হবে, যেহেতু এই সময় সবাই বাড়ি ফিরবে ঘুরতে গিয়ে। তো যাই হোক ট্রেনটায় সেরকম ভিড় ছিল না। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাগনান থেকে সিটও পেয়ে গিয়েছিলাম। তো তারপর ট্রেনে 1 ঘন্টা 15 মিনিট মতো আবার জার্নি করে আমরা রামরাতলা স্টেশনে নামলাম, আর মায়েরা দাসনগর স্টেশনে নেমে যাবে। আর এই যে দেখুন স্টেশনের ঘড়িতে বাজছে 8:19 মতো। তো সারাদিন ভালোই ঘোরা হলো, এরপর বাড়ি ফেরার পালা। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।